গাইজ, ওয়েলকাম এগেন টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আশা করব তোমরা প্রত্যেকে ডে ওয়ানের সলিউশন দেখেছো। যারা দেখোনি তারা এক্ষুনি দেখো। এবং ডে টু এর সলিউশনেও আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্নের সলিউশন দেখব, এবং সেখানে আমরা দেখব যে কী করে আমরা পরীক্ষা হলে টাইম সেভ করব। 25টা প্রশ্ন আমরা কিন্তু 20 থেকে 15 মিনিটের মধ্যে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমার হয়তো এই ভিডিওটি পুরোপুরি বানাতে হয়তো 40 মিনিটস বা 35 মিনিটস লেগে যাচ্ছে, বাট আমি সেখানে তোমাদের যেগুলো দেখাচ্ছি সেগুলো কি প্রসেসটা কি, অ্যাকচুয়ালি কীভাবে প্রসেসটা করবো, প্রশ্নটাকে পুরো বুঝিয়ে তারপর তোমাদের করাচ্ছি। কিন্তু তোমরা সেটুকুই ফলো করবে যেটুকু তোমাদের পরীক্ষা হলে কী করতে হবে না, ফার্স্ট ফরওয়ার্ড এক্সামে গিয়ে সলভ করতে হবে। তো যে প্রশ্নটা আমরা জাস্ট দেখেই আনসার বলে দিতে পারবো, যে আমি বলে দেবো যে প্রশ্ন তাহলে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আনসার, দেখেই বুঝে নাও, বা দেখেই এটাকে আনসার ক্লিক করতে হবে, সেটা কিন্তু দেখেই ক্লিক করতে হবে, সেখানে কিন্তু কোনোভাবে পেন পেপার টাচ করা যাবে না। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের সেশন। ফার্স্ট কোশ্চেন, আচ্ছা, 9/9/2024 12:30 PM to 1:30 PM। ওকে, তার মানে একদম শিফট 12। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, মাধব পারচেসড অ্যান আইটেম ফর ₹42,000 অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ লস অফ 20%। খুব ভালো কথা। তাহলে 42,000 টাকা একটা জিনিস কিনলো, 20% সে কী করলো, লসে বিক্রি করলো। উইথ দ্যাট অ্যামাউন্ট হি পারচেসড অ্যানাদার আইটেম অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ গেন অফ 30%। তাহলে ওভারঅল তার গেন কত হচ্ছে? তাহলে প্রথমে 20% লস, তারপর 30% গেন। তাহলে এই কনসেপ্টটার কিছুই নয়, এটা হচ্ছে 20% আর 30%-এর সাকসেসিভ দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে? সাকসেসিভ। তাহলে সাকসেসিভ কনসেপ্ট যদি এখানে বুঝতে পারো, তাহলে তোমার এই প্রশ্নটা করতে এমন কিছু অসুবিধা হবে না। তাহলে 20% লস আর 30% লাভ, তুমি কি বলবে যে A% ইনক্রিজ আর B% ডিক্রিজ হলে ওভারঅল কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হয়? আমি বলবো A মাইনাস বি মাইনাস AB/100, A মাইনাস বি মাইনাস AB/100। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এখানে দেখো, এখানে এ আমি কাকে ধরবো না, যে হচ্ছে ইনক্রিজ, বেশি অ্যামাউন্ট, 30 হচ্ছে বেশি অ্যামাউন্ট, তাহলে 30 মাইনাস 20 দ্যাট ইজ হচ্ছে কত, 10। আর মাইনাস 30 × 20 তার মানে হচ্ছে কত না, 10 মাইনাস 6 দ্যাট ইজ 4%। তাহলে ওভারঅল 4% তার ইনক্রিজ হয়েছে। ওভারঅল তার কী হয়েছে? 4% ইনক্রিজ হয়েছে বা 4% প্রফিট হয়েছে। তাহলে কার উপর 4%? অবভিয়াসলি কস্ট প্রাইসের ওপর বা ইনিশিয়াল অ্যামাউন্টের ওপর। কস্ট প্রাইস কত ছিল গো? 42,000 ইনিশিয়াল অ্যামাউন্ট। তাহলে এর ওপর 4% আমি নির্ণয় করবো, ব্যাস গল্প শেষ। দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 4 দুগুণে 8, 4 4 16, মানে 16800। অপশন সরি, 00 না, একটি শূন্য, 1680। অপশন 3 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে বোঝা গেল। চলে যাই পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ সিলিন্ডার ইফ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ 8 সেন্টিমিটার অ্যান্ড দ্য হাইট ইজ 14 সেন্টিমিটার। তো এই যে প্রশ্নটা বলা হয়েছে, এই প্রশ্নটা সলিউশন করার সময় তোমাকে কোনোভাবেই এখানে পেন পেপার টাচ করা যাবে না। আমরা জানি যে সিলিন্ডারের ভলিউম হচ্ছে কি না, পাই আর স্কোয়ার এইচ। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে পাই হচ্ছে, পাইয়ের ভ্যালু কত আমরা জানি, 22/7। আর এর ভ্যালু কত বলা হয়েছে হাইট 14 সেন্টিমিটার আর রেডিয়াস বলা হয়েছে 8 সেন্টিমিটার। তার মানে হচ্ছে আর স্কোয়ার, মানে হচ্ছে 8 × 8, আর হাইট হচ্ছে 14। ওকে, তাহলে দেখো এখান থেকে 7 কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে পড়ে থাকছে 2। ঠিক আছে? তাহলে এই যে পুরো গুণফল, এই গুণটা তোমার কিন্তু করার কোনো দরকার নেই, এই গুণটা তোমার করার কোনো দরকার নেই। ঠিক আছে? তোমরা দেখেই বুঝতে পারছো যে এই পুরো সংখ্যাটার মধ্যে 22 লুকিয়ে আছে এবং 8 লুকিয়ে আছে। তার মানে যেটা আনসার হবে সেটা অবভিয়াসলি 11-এর মাল্টিপল এবং 8-এর মাল্টিপল হবে, বা 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে এবং 8 দিয়েও পুরোপুরি ভাগ যাবে। তাহলে এদের যে কোনো একজনকার ডিভিসিবিলিটি চেক করলেই আমার কী হবে না, আনসার পেয়ে যাবো। আমি 11কে ইউনিক, কারণ 11 হচ্ছে এখানে প্রাইম নাম্বার, তো আমি 11-এর মাল্টিপল বা 11-এর ডিভিসিবিলিটি চেক করবো। তাহলে দেখো তো এখানে কোন সংখ্যাটি 11 দিয়ে পুরোপুরি ভাগ যায়? আমি জানি কি না, অড প্লেস আর ইভেন প্লেসের সংখ্যাগুলো সাম করবো, তার ডিফারেন্স যদি 0 অথবা 11 হয়, তাহলে সংখ্যাটি 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে দেখো প্রথম নাম্বারটা দেখি, 8 আর 2 10 আর 6 আর 6 12, তার মানে ডিফারেন্স হচ্ছে কত, 2, হচ্ছে না। তাহলে এটা দেখি 2 আর 1 3 আর 8 আর 6 14, আর 14 মাইনাস 3 কত, 11। তার মানে এই সংখ্যাটি 11 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে এটি আনসার হতে পারে। বাকিগুলো আবার দেখে নিই। এটা কিন্তু এখানে এসে কিন্তু আনসার দাগ দিয়ে দেবে না, এমন কোনো অপশন থাকতে পারে যেটিও কিন্তু 11-এর ডিভিসিবল। ঠিক আছে? তাই চেক করে নেবে। বাকিগুলো দেখো, 8 আর 2 10, 7 আর 4 11, তাহলে হচ্ছে না 1, এখানে হচ্ছে 5 আর 2 7, 4 আর 6 10, মানে 3। তার মানে এই তিনটের মধ্যে একমাত্র 2 হচ্ছে 11-এ পুরোপুরিভাবে 11 দিয়ে ভাগ যায় বা 11 দিয়ে ভাগ যায়, তার মানে 2 হবে কারেক্ট আনসার। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ, একদম বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এই পার্টটি আমার করার দরকারই নেই। ওকে, নেক্সট প্রশ্ন, 7 years ago প্রাচী ওয়াজ 4 times as old as her daughter, was it that time? ওকে, তাহলে 7 বছর আগের গল্প বলছি, বিফোর 7 years, বিফোর 7 years। তাহলে 7 বছর আগের গল্পে আমি কী দেখতে পাচ্ছি
7 বছর আমি আগের গল্পে দেখতে পাচ্ছি যে প্রাচী হচ্ছে তার মেয়ের বয়সের 4 গুণ বয়স তার ছিল। তাহলে প্রাচী এবং তার মেয়ে প্রাচীস ডটার এদের বয়সের আমি কী পেতে পারি না রেশিও পেতে পারি। কত বছর আগে? 7 বছর আগে। কত? 4:1 ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। এবার 4 ইয়ার্স ফ্রম নাও, তাহলে আজ থেকে 4 বছর পরে, তাহলে 7 বছর আগে আমি ছিলাম সেখান থেকে বর্তমানে এলাম, বর্তমান থেকে আরও আমি 4 বছর পরে ফিরে গেলাম। তাহলে আমি এখানে 7 বছর তো ইনক্রিজ করলামই, তার সঙ্গে আরও 4 বছর ইনক্রিজ করলাম, তাই তো। এবং সেখানে গিয়ে আমি কী দেখছি না প্রাচী উইল বি 2.5 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হার ডটার। তাহলে প্রাচী উইল বি 2.5 টাইম, মানে হচ্ছে 2 পূর্ণ 1-2, মানে 5-এর 2 গুণ কার থেকে না প্রাচীর ডটারের থেকে। ওকে, তাহলে এখান থেকে আমি বলবো প্রাচী এবং প্রাচীর ডটারের বয়সের রেশিও কত? আর কিছুই নয়, 5:2। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট আমি দেখতে পেলাম যে আজকের পরে 4 বছর পরে, তার মানে টোটাল এখানে দেখো 7 বছর এখানে ক্রস করতে হয়েছে আজকে পৌঁছাতে, মানে বর্তমানে পৌঁছাতে, এবং সেখান থেকে আরও 4 বছর ক্রস করে টোটাল 11 বছরের আমি কি ইন্টারভেল নিয়েছি। এই 11 বছর পরে গিয়ে দেখছি তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:2। মনে রাখবো যখনই বয়স সংক্রান্ত প্রশ্ন আসবে, বয়স সংক্রান্ত প্রশ্নে আমি 7 বছর আগে ফিরে যাই বা 4 বছর পরে চলে যাই। ইন্ডিভিজুয়াল পার্সনের মধ্যে বয়সের গ্যাপ বা ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না, এটা মাথায় রাখতে হবে। মানে আজকে আমার বয়সে বাবার বয়সের যা পার্থক্য, আমার বাবার বয়সের যে ডিফারেন্স, 10 বছর পরেও আমার বয়স এবং আমার বাবার বয়সের ডিফারেন্স একই থাকবে, কারণ কি প্রত্যেকের বয়স 10 বছর করেই ইনক্রিজ করেছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো যে ইন্ডিভিজুয়াল বয়সের গ্যাপ সেম আছে কিনা। 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। 5 থেকে 2 বিয়োগ করলে কত? 3। তার মানে হ্যাঁ এখানে সেম আছে। যদি সেম না থাকতো তাহলে আমার সেম করতে হতো কাকে না ডিফারেন্সকে সেম করতে হতো। ওকে, তাহলে এবার দেখো আমি 4 থেকে কোথায় গেছি না 4 থেকে গেছি 5-এ, 4 থেকে গেছি 5-এ, তার মানে কতটা ইনক্রিজ হয়েছে আমার বয়স? প্রাচীর বয়স 1 বছরে 1 ইউনিট, এখানে কিন্তু এটা একটা কিন্তু 1 বছর নয়, 1 ইউনিট ইনক্রিজ হয়েছে। কত বছরের জন্য? 11 বছর গ্যাপের জন্য। তাহলে এই একই 11 বছরকে রিপ্রেজেন্ট করে। কত বছরকে? 11 বছরকে রিপ্রেজেন্ট করে। মানে নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ প্রাচী অ্যান্ড আ ডটার। খুব ভালো কথা। তাহলে আমি প্রেজেন্ট এজ নির্ণয় না করে আমি কি নির্ণয় করতে পারি না 4 বছর পরের গল্প নির্ণয় করতে পারি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে 1-এর ভ্যালু যদি 11 হয় তাহলে 5 আর 2, 7-এর ভ্যালু কত হবে গো? 7-এর ভ্যালু হয়ে যাবে 77 বছর। তার মানে আজ থেকে 4 বছর পরে তাদের বয়সের সাম হবে কত? 77 বছর। তাহলে 4 বছর আগে চলে গেছি, বর্তমানে ফিরে এলে আমাকে প্রত্যেকের বয়স 4 বছর করে কমাতে হবে, তার মানে 8 কমাতে হবে। তাহলে 77 - 8 69 হয়ে যাবে আমার আজকে দাঁড়িয়ে প্রাচীর এবং তার মায়ের বয়সের সাম। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 4-এ কী বলা হয়েছে না ফ্রম এ সার্কেল উইথ দ্য রেডিয়াস অফ 15.75 সেন্টিমিটার এ সেক্টর উইথ দ্য আর্ক লেন্থ অফ 11 সেন্টিমিটার ইজ কাট অফ। তাহলে একটি সার্কেল বলা হয়েছে যার রেডিয়াস কত বলা হয়েছে না রেডিয়াস বলা হয়েছে কত? 15.75। রেডিয়াস বলা হলো 15.75 এবং এই রেডিয়াস থেকে এই সার্কেল থেকে একটি সেক্টর কেটে নেওয়া যায়। সেক্টর মানে কি? ছোটো টুকরো। পিৎজা তোমরা সবাই কি হয়েছো? পিৎজার একটা টুকরো জানো তো? সেই হচ্ছে একটা টুকরো হচ্ছে সেক্টর। এবার যার আর্ক লেন্থ, এবার আর্ক কোনটাকে বলে না এই সেক্টরটির একদম পরিধির ওপর যে দুটো পয়েন্টে মিট করেছে সেই দুটো পয়েন্টের লেন্থ, মানে এ আর বি এর লেন্থ হচ্ছে কি আর্ক লেন্থ। এবং এ বি এর লেন্থ কত বলা হয়েছে? এ বি আর্কের লেন্থ কত বলা হয়েছে না 11 সেন্টিমিটার। ইজ ইট ওকে? যদি এর রেডিয়াস আর হয় তাহলে সবসময় মনে রাখবো যে আর্কের লেন্থ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে কি না পাই আর থিটা বাই 180, যার ভ্যালু কত বলা হলো 11, যার ভ্যালু কত বলা হয়েছে 11। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নির্ণয় করতে হবে সেক্টরটির এরিয়া। তাহলে সেক্টরের এরিয়ার ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে কি না পাই আর স্কোয়ার থিটা বাই 360। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে এখানে দেখো আমি থিটার ভ্যালু কি জানি না, কিন্তু দেখো আমরা এই ভ্যালুটিকে কাজে লাগাতে পারি, কোনো এক্সট্রা ফর্মুলা ইউজ করার দরকার নেই। দেখো এখানে আমরা কী লিখতে পারি? পাই আর স্কোয়ার থিটা বাই 360কে বলবে দা পাই আর থিটা বাই 180 ইন্টু আর বাই 2 লিখতে পারি। কেন লিখলাম? দেখো পাই আর থিটা বাই 180 ভ্যালু আমরা জানি 11, তাহলে লিখে ফেললাম 11। আর আর বাই 2, আর এর ভ্যালু কত? 15.75, তাহলে 15.75/2। ইজ নট ইট? আর 2 আর 11 কাটাকুটি করলে কত? এখানে 11/2 করলে 5.5 লিখতে পারি ইন্টু 15.75। গুণ করবো এবার? না, গুণ করার কোনো দরকার নেই। এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের প্রত্যেকটা ডিজিট কিন্তু এক নেই। তাহলে আমি এখানে ডিজিটাল সাম দিয়ে খুব সহজে প্রশ্নের আনসার নির্ণয় করতে পারবো। দেখো 5 আর 5 আলটিমেট কত হলো 10, তাহলে 10 মানে হচ্ছে ডিজিটাল সাম কত 1। এখানে দেখতে পাচ্ছি 5 5 10 আর এখানে হচ্ছে
10 সাথে 17 একে 18, তার মানে হচ্ছে 18 মানে 9, তার মানে 9ও লিখতে পারি, 0 লিখতে পারি, ডাজেন্ট ম্যাটার। আর 9 ইন্টু 1 গুণ করলে কী হবে, 9 হবে অথবা 0, যেটা খুশি তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 9 ভাবলে 9 ভাববে, 0 ভাবলে 0 ভাববে, ঠিক আছে। তাহলে দেখি এখানে 4টে অপশান মধ্যে যে অপশানে ডিজিটাল সাম দেখবো 9 অথবা 0, সেটাই হবে আমার কারেক্ট আনসার। তাহলে দেখতে পাচ্ছি প্রথম অপশানে 8 6 5 2 5, যোগ করে বলো 5 5 10 2 12, ঠিক আছে, 12 আর 6 18, 8 26, 26 মানে হচ্ছে কত 8, তার মানে এটি আনসার হতে পারে না। নেক্সট দেখতে পাচ্ছি 8 আর 6 14, 14 6 20, 20 আর এখানে হচ্ছে 7 27, 27 মানে হচ্ছে 7 + 2 9, 9 অথবা 0, ঠিক আছে, এটা আনসার হতে পারে। নেক্সট দেখতে পাচ্ছি 8 6 14, 14 আর কত 22, 22 সাথে 29, 29 প্রায় 34, 34 মানে কত 7, তার মানে এটাও আনসার হতে পারে না। 8 6 14 আর 15 আর 2 17 পাচ্ছে 22, 22 মানে কত হচ্ছে 4, ঠিক আছে। তার মানে একমাত্র অপশন 2 হবে কারেক্ট আনসার। কোনো রকম গুণ না করে আমি আনসারে টিক করতে পারবো উইদিন এ সেকেন্ড। ওকে, এইভাবে কিন্তু আমরা প্রশ্নের সলিউশন করবো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, কী বলা হয়েছে, 8.3 এর হোল কিউব প্লাস 9.2 এর হোল কিউব প্লাস 6.1 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 8.3 ইন্টু 9.2 ইন্টু 6.1। তাহলে এত দিনে আশা করি স্টুডেন্টরা এটা দেখে বুঝতে পেরে গেছে যে এখানে আর কিছুই নয়, এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 লেখা আছে ওপরে। তাহলে মনে রাখবো, যদি 8.3কে আমরা এ ধরি, 9.2কে আমরা বি ধরি, আর 6.1কে যদি আমরা সি ধরি, তাহলে আলটিমেট ওপরে দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এ বি সি লেখা আছে। আর এর নিচে কী লেখা আছে গো, নিচে লেখা আছে দেখো 8.3 হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 8.3 ইন্টু 9.2, তার মানে কি এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা লেখা আছে। তাহলে এটা যদি তুমি চিনতে পেরে যাও, তাহলে এই যে পার্টটা আমি লিখলাম এটা হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত, এটা পরীক্ষা হলে কোনোভাবেই তোমরা লিখবে না, এটা তোমাদের চেনানোর জন্য আমি লিখলাম। পরীক্ষা হলে তোমরা কী করে তোমরা চিনে গেছো যে এই উপরে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3bc, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। আর আমরা জানি যে এই পুরো পার্টটা হচ্ছে নিচে যে হরে যে বসে আছে, এই পুরো পার্টটা হচ্ছে এই ভদ্রলোকের একটা ফ্যাক্টর। কারণ একে যদি আমরা ফর্মুলা ভাঙি, আমরা ফর্মুলাটা কীরকম লিখি না, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এটা মাথায় রাখতে হবে। আর একে দিয়ে এদিকে ভাগ করে দিই, তাহলে আলটিমেট পড়ে থাকলো কে, আলটিমেট পড়ে থাকলো বাবা এ প্লাস বি প্লাস সি। তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি কি না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি দিয়ে ভাগ করা হয়, তাহলে পড়ে থাকে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি, মানে ভাগফল হয় এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। তার মানে জাস্ট এদের তিনজনকে যোগ করলেই আমার আনসার হয়ে যেত। তাহলে দেখো যোগ করার সময় পুরোপুরি যোগ করা দরকার নেই, দেখো ইউনিট ডিজিট সব কটা আলাদা। তাহলে 1 আর 2 3 আর 3 6, তাহলে একমাত্র 6 আছে, ইউনিট ডিজিটের অপশন 2 হবে কারেক্ট আনসার। তাহলে এই যে পুরো পার্টটা করলাম, এত কিছু করার দরকার নেই, সেকেন্ড আনসার 2, সেকেন্ড আনসার এ প্লাস বি প্লাস সি হবে আমার কারেক্ট আনসার। তার মানে 1 প্লাস 2 3, 3 প্লাস 3 6, তার মানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটের 6 একমাত্র অপশন 2তে আছে, 2 হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec t ইফ tan t ইজ 1/3। তাহলে আশা করবো এই ধরনের প্রশ্নে আর তোমাদের সময় লাগার কথা না, তোমরা দেখেই বুঝতে পারছো যে tan t মানে হচ্ছে লম্ববাই ভূমি, তার মানে হচ্ছে 1 এটা 3 এটা, তার মানে এটা আলটিমেট কত হবে √ অফ 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে √10। আমরা নির্ণয় করতে হবে sec t, আর sec মানে হচ্ছে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, তার মানে sec t এর ভ্যালু কত হলো না √10/3, √10/3 অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7 কী বলা হয়েছে, দ্য পয়েন্ট পি অ্যান্ড এস আর অন দ্য সেম সাইড অফ দ্য লাইন সেগমেন্ট কিউআর। আচ্ছা, কিউআর একটি লাইন সেগমেন্ট দেখতে পাচ্ছি, এই কিউআর লাইন সেগমেন্টের একই দিকে দুটো পয়েন্ট কি, দুটো পয়েন্ট হচ্ছে পি আর এস। তাহলে এই পি আর এই এস, এমনভাবে পি আর এস আছে যাতে পি কিউ আর হয় 90 ডিগ্রি, পি আর কিউ যদি যোগ করে দিই তাহলে দেখতে পারবো পি কিউ আর কত হয়েছে 90 ডিগ্রি হয়েছে, আর এস আর কিউ হয়েছে 90 ডিগ্রি। তাহলে এস আর আর যদি যোগ করে দিই তাহলে দেখতে পাবো এস আর কিউ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবার দেখো বলা হলো সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। হ্যাঁ, আর বলা হয়েছে পি কিউ সমান এস আর। তাহলে পি কিউ সমান যখন এস আর বলে দেওয়া হলো, তাহলে যখন আমি যদি পি আর এস যোগ করে দিই, তাহলে মনে রাখবো যে পি কিউ আর এস একটি কী হবে না আয়তক্ষেত্র হবে বা রেক্ট্যাঙ্গেল হবে। কারণ যখনই এই দুটো বাহু সমান হয়ে যাবে, তার মানে কি অপোজিট সাইড কী হলো প্যারালাল দ্য বডি, কারণ তারা সেম অ্যাঙ্গেল তৈরি করেছে কিউ আর এর ওপর, এবং তারা সমানও বডি, তার মানে কি 90 ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি, মানে সমান কোণ দেখতে পাচ্ছি, আবার এটা সমান দেখতে পাচ্ছি, মানে অপোজিট সাইড সমান, সমান্তরাল, এবং 90 ডিগ্রি হচ্ছে কি অন্তর্নিহিত কোণ, তার মানে অবভিয়াসলি এটি একটি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার কি আমার নির্ণয় করতে বলেছি প্রশ্নে, এখানে দুটো ট্রায়াঙ্গেল বলা হয়েছে নাম, এবং এরা সর্বসম্মুখীন প্রুফ করতে হবে। তাহলে আমি যদি পি আর আর যোগ করে দিই আর এস আর কিউ যোগ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে পি কিউ আর, আর এদিকে একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এস আর কিউ। ঠিক আছে, এখানে পি কিউ আর নিয়েছি, তাহলে এখানে এস আর কিউ নেবো, এই অর্ডারটা মেনটেন করবে। ঠিক আছে, এই অর্ডারটা কিন্তু খুব দরকার। তাহলে এদের আমার সর্বসম্মতি প্রুফ করতে হবে। কি দেখতে পাচ্ছি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছি পি কিউ সমান এস আর। ফার্স্ট কোশ্চেন, পি কিউ সমান হচ্ছে এস আর,
আর কি দেখতে পাচ্ছি, কিউ আর হচ্ছে কমন বেস, কিউ আর হচ্ছে কমন সাইড। তাহলে কমন সাইড মানে কি, এরা ইকুয়াল, এতে কোনো অসুবিধা নেই। তাহলে দুটো সাইড সমান দেখলাম, তাহলে দুটো সাইড যখনই সমান দেখবো তাহলে তখনই মাথায় আসবে যে দুটো সাইড সমান হয়ে গেছে। আর একটা সাইড যদি সমান প্রুফ করে দিই তাহলে আমি বলতে পারি যে দুটো ট্রায়াঙ্গেল সর্বসম। তাহলে আর একটা সাইডকে আমি দেখেই সমান বলতে পারি যে পি আর সমান এস কিউ। সেটার জন্য আমাকে প্রুফ করতে হবে, একটা এক্সট্রা আমাকে প্রুফ আনতে হবে যে আমি দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি এবং এখানে এটাও 90 ডিগ্রি, তাহলে এখানে এটা পি আর হচ্ছে অতিভুজ এবং এস কিউ অতিভুজ, তাহলে অতিভুজকে আমাকে সমান প্রুফ করতে হবে, হ্যাঁ কি না? কিন্তু আমি যদি দেখি যে ওটাকে প্রমাণ না করার আগেই আমি দেখতে পাচ্ছি পি কিউ আর সমান হচ্ছে এস আর কিউ, কারণ দুজনেই হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে আমি বলবো কি না পি কিউ আর সমান হচ্ছে কি এস আর কিউ। তার মানে দেখো দুটো সাইড সমান হয়ে গেল এবং তাদের অন্তর্বর্তী কোণও সমান হয়ে গেল। তার মানে অবভিয়াসলি এস এ এস ফর্মুলা অনুযায়ী আমি বলতে পারি কি না এই ট্রায়াঙ্গেল দুটো সর্বসম, এই ট্রায়াঙ্গেল দুটো সর্বসম। তাহলে এই অপশানগুলো দেখতে পাচ্ছি পি কিউ আর এস আর কিউ, একমাত্র অপশান 4 দেখতে পাচ্ছি এস এ এস ফর্মুলা অনুযায়ী। এবার অনেক স্টুডেন্টের প্রশ্ন হতে পারে, এটা আমারও প্রশ্ন আছে এসএসসির কাছে, যে এই প্রশ্নটা এরকমভাবে দেওয়াই উচিত নয়। ফার্স্ট অফ অল এই যে প্রশ্নটায় এই কোণটা 90 ডিগ্রি না দিয়ে অন্য কোনো কোণ দিতে পারতো, কারণ 90 ডিগ্রি যখনই দেখবো স্টুডেন্টদের মাথায় এটাই ক্লিক করবে যে দাদা আমি কেন এটাকে আর এইচএস বা রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড দিয়ে প্রুফ করতে পারবো না। অবশ্যই পারবো, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো কোণ 90 ডিগ্রি এবং এখানে অতিভুজ তো অবশ্যই সমান হবে, কারণ কি এটা একটি আয়তক্ষেত্র আমি আগেই দেখতে পাচ্ছি, আয়তক্ষেত্র মানে দুটো ডায়াগোনাল তো সমান হবেই, তার মানে অবশ্যই পি আর সমান হচ্ছে এস কিউ হবে। এবং অতিভুজ ব্যতীত যে কোনো আরেকটা সাইড সমান দেখালে আমি বলতে পারি কি না এই ট্রায়াঙ্গেল দুটো সর্বসম, আর সেখানে পি কিউ সমান এস এর বলাই আছে। তাহলে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড মানে আর এইচ এস দিয়েও কিন্তু এদের প্রুফ করা যাবে। তাই এটি একটু ডিবেটেবল প্রশ্ন আমার তরফ থেকে, যেহেতু এসএসসি আনসার দিয়েছে 4 নম্বর আনসার, সেটা আমি মানছি, কারণ হচ্ছে এখানে আমি আরএইচএস যাওয়ার আগেই এসে প্রুফ করে দিচ্ছি যে ট্রায়াঙ্গেল দুটো সর্বসম, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটা এরভাবে দেওয়া কখনোই উচিত নয়, কারণ এই প্রশ্নটায় কেউ যদি ফার্স্ট অ্যাট এ গ্লান্স 90 ডিগ্রি দেখে আরএইচএস প্রুফ করে দেয় তাহলে কিন্তু তার উত্তরও কিন্তু ভুল নয়। তো আমার মতে এই প্রশ্নের যে আরএইচএস দিয়েও প্রুফ করবে, মানে যে অপশান 1-এও ক্লিক করবে প্রথমে, তাকেও ফুল মার্কস দেওয়া উচিত। ওকে, কোশ্চেন নাম্বার 8, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 26 ডিগ্রি মোর দ্যান ইটস কস্ট প্রাইস। খুব ভালো কথা। তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে রিলেশন বলা আছে। তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে রিলেশন কী বাবা, না যদি মার্ক প্রাইস 100 হয়, সরি কস্ট প্রাইস যদি 100 হয়, মার্ক প্রাইস যদি 26% বেশি, মানে 100-ই 26 মিনিট বেশি মানে 126, তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে রেশিও পেয়ে গেলাম 126:100। কাটাকুটি করবো না। বলেছি ইফ এ ডিসকাউন্ট অফ 32% ইজ গিভেন হোয়াট উইল বি দ্য লস পার্সেন্টেজ। ওকে, তাহলে লস হোক বা প্রফিট হোক আমরা জানি যে এমপি বাই সিপি ইজ ইকাল টু কি 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। এতে কোনো অসুবিধা বলবো না, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এমপি বাই সিপি কত, 126/100 না, এখানে ডাইরেক্ট তো আমি পেয়েই গেলাম 126/100। এখানে হচ্ছে 100 প্লাস পি কত, পি আমি জানি না, আমাকে ডিসকাউন্ট বলা আছে কত 32%, তাহলে 100 প্লাস পি রেখে দাও, প্রফিট বা লস যা হবে পরে দেখা যাবে। ডিসকাউন্ট কত আছে 32%, তাহলে 100 মাইনাস 32 দ্যাট ইজ 68, গল্প শেষ, 68। তাহলে এবার দেখো এখান থেকে আমি হাসতে হাসতে বলতে পারি যে 100 প্লাস পি ইজ ইকাল টু কী হবে 126/68/100 ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো এই 126/68/100 এই যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা কি 100 থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই 100 থেকে ছোট হবে, অবশ্যই 100 থেকে কী হবে ছোট হবে। তাহলে যখনই আমি কেন 100 থেকে ছোট হবে আপনি কী করে বললেন, দেখো তোমাদের মাথায় একটু বুদ্ধি খাটাও, যদি 126কে তুমি 100 গুণ করতে অসুবিধা, গুণ করবো না, 130 ধরে নাও, 68কে 70 ধরে নাও, বড় বড় সংখ্যা ধরে নিলাম, তাহলেও দেখো এখানে কত হচ্ছে 7×91, 7 কত 91, দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 91 পড়ে থাকছে, তার মানে এর ভ্যালু 91। যদি আমি 130 70 ধরে নিই, ঠিক আছে, যেটা 126 এবং 68 থেকে বড়, তার মানে অবশ্যই 126 × 68 কী হবে না বাই 100 করলে সেটা 100 থেকে ছোটোই হবে, মানে 91-এর থেকেও ছোটো হবে, একই না, বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে অবশ্যই আমি যদি পি এখানে দেখি, তার মানে কি এই 126 × 68/100 মাইনাস 100, ঠিক আছে, এগুলো তোমায় লিখতে হবে না, এগুলো মনে মাথায় ক্যালকুলেট হয়ে যাবে তোমার। তাহলে 126 × 68/100 যেটা অবশ্যই 100 থেকে ছোটো, তার মানে এই যে ডিফারেন্সটি পাবো সেটা কি নেগেটিভ আনসার আসবে, আর নেগেটিভ প্রফিট মানে কি লস, ঠিক আছে, তার মানে এই যে আনসারটা আসবে লস। তাই এখানে পার্টিকুলারলি এখানে লস লিখে আনসার বের করার কোনো দরকার নেই, লস লিখে আনসার নির্ণয় করার কোনো দরকার নেই। তাহলে লস আমি হবেই, এটা আমি জানি। এবার আনসার কী হবে বাবা, দেখো একটু মাথায় একটু বুদ্ধি খাটাও, এখানে দেখতে পাচ্ছ 8×6 = 48, তাহলে বাই নিচে 100 আছে, পুরোপুরি ভাগ তো যাবে না, তার মানে দশমিক তো আসবেই, আর দশমিকের পরে সাপোজ যা আছে দশমিকের পরে কী
কী আছে, এখানে দুটো যে সংখ্যা থাকবে, এখানে দুটো শূন্য আছে মানে দশমিক পরে দুটো সংখ্যা থাকবে, তাহলে দশমিকের পরে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কি 8, আর এখানে কিছু নেই মানে 100, এখানে দশমিক শূন্য শূন্য আছে। তার মানে যখন আমি বিয়োগ করবো তাহলে কী হবে, এখানে 8টা কি নিচে বসবে, তার মানে এখানে ইউনিট ডিজিট যেটা হবে সেটা 2 হবে, ইউনিট ডিজিট কী হবে 2 হবে। এখানে দেখো তো ইউনিট ডিজিট 2 কোথায় আছে, অপশান 1-এ নেই, অপশান 3-এ নেই, অপশান 2-এও নেই, অপশান 4-এ একমাত্র দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 2 আছে। তাহলে কোনো কিছু না করে, কোনো যোগ বিয়োগ গুণভাগ না করে অপশান 4ই দাগ দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে করা যায়, সাকসেসিভেও এই প্রশ্নের আনসার নির্ণয় করা যায়। 26% বেশি, 32% কম ডিসকাউন্ট, আর 26% বেশি মানে 26% বেশি বাড়ানো হয়েছে, ওকে, আর তারপরে 32% কমানো হয়েছে। তার মানে কি, ওই a মাইনাস বি মাইনাস বি বাই 100 প্লাস মাইনাসের গল্প, এবং সেখান থেকে দেখবো মাইনাসই আনসার বেরোচ্ছে, এবং সেখান থেকে ডাইরেক্ট 14.32 পাওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে সাকসেসিভ দিয়েও এই প্রশ্নের আনসার করা যায়, আর এই ফর্ম্যাটেও আনসার নির্ণয় করা যায়, যেটা তোমার খুশি। কোশ্চেন নাম্বার 9, সিম্পলিফাই দ্য ফলোয়িং, সাইন কিউবে মাইনাস কস কিউবে বাই সাইন এ মাইনাস কসে। তো এই প্রশ্নটা আশা করব যে দেখেই হয়ে যাওয়া উচিত। এখানে সাইন কস হচ্ছে বেকার দেওয়া হয়েছে, আলটিমেট গল্প হচ্ছে এখানে একটাই, সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস এ। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দুটো ফ্যাক্টর, আর নিচে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ আছে, তাই তো, হ্যাঁ কি না। সাইনেকে আমি এক্স ধরেছি আর কসেকে আমি ওয়াই ধরেছি বাবা, তাহলে আলটিমেট দেখো এক্স মাইনাস ওয়াই কেটে উড়ে চলে যায়, তাহলে এটা লেখারই দরকার নেই, তোমার মাথায় এসে গেল যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে দিয়ে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই পড়ে থাকে, যেখানে এক্স কি না সাইনে, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে কত 1 হবে, হ্যাঁ কি না, তার মানে 1 প্লাস এক্স ওয়াই বা 1 প্লাস সাইনে ইন্টু কসে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, এবং সেটা কোথায় আছে, অপশান 1। নেক্সট প্রশ্ন, ওয়াও, আচ্ছা এই প্রশ্নটা একটু কেটে গেছে, আমি এখানে অপশানগুলো আবার লিখে রেখেছি। এখানে given chart shows the production of different type of cards in the year 2021. Study the given chart and answer the question that follows. Okay, আমার কি বলা হচ্ছে, the total production in the year 2021 is suppose এখানে কতগুলো শূন্য আছে, 1 2 3 2 5 বাবা 2 করোড়। Then what will be the central angle of the sector representing the production of type D কার্ডস ইন 2021। আচ্ছা, তাহলে যখনই সেন্টার অ্যাঙ্গেল নির্ণয় করতে পারবে, বলবে এই যে গল্পটা দেওয়া আছে কোনো ভ্যালু নেই, একে দরকারই নেই আমার, আমি দেখতে পাচ্ছি এখানে পার্সেন্টেজে এখানে পাই চার্টটির গল্প দেওয়া আছে, ঠিক আছে। তো আমি আলটিমেট টোটাল পার্সেন্টেজ কত, টোটাল পার্সেন্টেজের 100%, দেখো 40 10 50, আর এখানে দেখো 50, মানে 100%-এর গল্প আছে। আর এই 100%-এর মধ্যে ডি কার্ড মানে কোনটা, ডি কার্ড হচ্ছে এইটা 20%, তাই তো। তাহলে 20% 100%-এর মধ্যে নিয়ে বসে আছে, আর 100% মানে কত ডিগ্রি গো, 100% হচ্ছে এখানে পাইচার মানে 360 ডিগ্রি, তাহলে 100% 360 ডিগ্রি নিয়ে বসে থাকে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে 20% কত ডিগ্রি নিয়ে বসে আছে, কত সেন্ট্রাল অ্যাঙ্গেল তৈরি করেছে, এই অ্যাঙ্গেলটি ভ্যালু নির্ণয় করতে হবে। তারপরে এখানে 5 ভাগ হচ্ছে, এখানেও 5 ভাগ হবে, তাহলে 360/5 দ্যাট ইজ কত, 72 ডিগ্রি, অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার, কোনো অসুবিধা নেই, একদম নিমেষে অঙ্ক শেষ। Question number 11. A right angle isosceles triangle has an area of 50 square unit. Its hypotenuse is. তাহলে আমরা জানি রাইট অ্যাঙ্গেল আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের আলটিমেট গল্প কী হয় না, এর দুটো সাইড কী হয়, বেস আর হাইট সমান হয়ে যায়, আর বেস হাইট আর হাইপোটেনিউসের মধ্যে রেশিও কী হয়, সবসময় 1:1:√2 গল্প থাকে, 1:1:√2 গল্প থাকে। আমায় কী বলা হয়েছে, এর এরিয়া বলা হয়েছে 50 স্কোয়ার ইউনিট, এরিয়া বলা হয়েছে 50 স্কোয়ার ইউনিট। তার মানে দেখো আমি 1:1:√2 মানে কী বলতে পারি, যদি কারোর অসুবিধা হয় সেখানে এখানে এক্স আর এখানে √2x লিখে নিতে পারো। তার মানে আলটিমেট আমি কী বলবো, হাফ ইন্টু এক্স, তাই তো, মানে হাফ এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে কত না 50 স্কোয়ার ইউনিট, নির্ণয় করতে হবে কি √2x এর ভ্যালু। তাহলে যখনই এখানে হাফ এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত গো না, এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 100, সেখান থেকে এক্সের ভ্যালু কত পাবো না 10, তার মানে আলটিমেট আমার √2x এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে √2x এর ভ্যালু কত হবে 10√2, অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার, কোনো অসুবিধা বলবে না, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে যাই, কী বলা হয়েছে, the pie chart give our pie chart shows that the expenditure of Aditya, the monthly income Aditya is 54,000। আচ্ছা, নির্ণয় করতে হবে হাউ মাচ ডাজ হি স্পেন্ড অন ফুড, তাহলে ফুডে সে কত টাকা স্পেন্ড করে, কত টাকা খরচা করে সেটা নির্ণয় করে। ফুডে দেখতে পাচ্ছি 23%, কত ফুডে হচ্ছে 23%, তাহলে 54,000-এর 23% সে ফুডে খরচা করছে, কত টাকা তার খরচা হচ্ছে, তো কিছুই নয়, 54,000 থেকে দুটো শূন্য এমনি অমিট হয়ে গেল, পার্সেন্টেজ সঙ্গে কেটে গেল, তাহলে 540 × 23, এক লাইনে গল্প শেষ। তাহলে 540 × 23 কী করে করবো, দেখো 523কে আমরা কী লিখতে পারি, এই ধরনের গুণ এরমভাবে করতে হয়, 540
ইন্টু 23কে আমরা লিখবো 20 প্লাস 3, ইজ নট ইট? তাহলে 540 আর 2, এখানে দেখতে পাচ্ছি 2 4 8, 2 5 10, 108, এখানে দুটো শূন্য, আর এখানে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 3 0 3 5 12 2, 3 5 15 1 16, ব্যাস। তাহলে আলটিমেট পেলাম কত? 12420, হ্যাঁ কি না? 12420 হয়ে গেল আমার কারেক্ট আনসার, অপশন কত? 4। নেক্সট প্রশ্ন, এ পার্সন earns 6,000 per month and spend 80% of his income and saves the remaining income. খুব ভালো কথা। তাহলে একজন মানুষ কী করছে? 16,000 টাকা ইনকাম করছে মান্থলি, ওকে, অ্যান্ড 80% অফ হিস ইনকাম সে কী করছে? স্পেন্ড করছে, আর সেভ করছে রিমেনিং। তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি সবসময় যেমন রাখবো যে ইনকাম সমান হচ্ছে কি? ইনকাম সমান কি না, ইনকাম সমান হচ্ছে স্পেন্ড প্লাস কি? সেভিং, বা বলতে পারি ইনকাম মাইনাস স্পেন্ড ইজ ইকাল টু কি? সেভিংস। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেটা খুশি আমি সেটা লিখতে পারি। এবার দেখো, আমার এখানে বলা হয়েছে সে 80% স্পেন্ড করছে, মানে 100% যদি তার ইনকাম হয় তাহলে স্পেন্ড করছে সে 80%, তাহলে সেভিংস করছে কত? 20%। ইজ ইট ক্লিয়ার? বলবো হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। বলছে ইফ ইস ইনকাম ইনক্রিজেস বাই 20%, তাহলে ইনক্রিজেস বাই 20%, মানে 100-র ওপর 20 আলো বেড়েছে, তার মানে এখন নতুন ইনকাম কত হয়েছে? 120। এবার কী বলা হলো? এক্সপেন্ডিচার বাই 10%, এবার এক্সপেন্ডিচারও ইনক্রিজ করছে 10%। তাহলে বলো এখানে 80 সে ইনকাম স্পেন্ড করছিল, তাহলে 10% ইনক্রিজ করলে 80 10% মানে কত ইনক্রিজ করা? 8 ইনক্রিজ করা, তার মানে 88 হয়ে গেল এখন নতুন স্পেন্ড। তাহলে 120 তার ইনকাম হয়ে গেছে, 88 সে স্পেন্ড করছে, তাহলে এখন তার সেভিংস কত? তোমরা দেখো এখন তার সেভিংস হয়ে গেল আমার কত? 42, হ্যাঁ কি না? একদম ঠিক, সরি 42 কেন, 32 হয়ে গেল, ভেরি সরি, 32। তো নির্ণয় করতে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন ইস সেভিং। তাহলে দেখো এই 16,000-এর কোনো কি ভ্যালু আছে? কোনো গল্পই নেই এর। 20 টাকা তার সেভিংস হচ্ছিল, এখন 32 সেভিংস হচ্ছে, মানে কত টাকা সেভিং এক্সট্রা হচ্ছে? না 12 টাকা সেভিং এক্সট্রা হচ্ছে। কত? 20-তে। কত? 20-তে ইন্টু 100 করলেই আমার কী পেয়ে যাবো? না সেভিংসের ইনক্রিজ পেয়ে যাবো। কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে? আমি দেখতে পাচ্ছি 20 5-এ 100, 5 12 60% তার এখানে সেভিংস ইনক্রিজ করেছে, অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, উইদাউট ডুইং দ্য অ্যাকচুয়াল ডিভিশন ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়েন 2 8 7 3 5 4 2 9 ইজ ডিভাইডেড বাই 9। তাহলে ভাগ করলে চলবে না, ভাগ না করে বলতে হবে যে 9 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এই ধরনের প্রশ্নে কিচ্ছু নয়, এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে 2 8 7 3 5 4 2 9, আমি জানি 9 দিয়ে ডিভিসিবিলিটির রুল কি না, এই সংখ্যাটির প্রত্যেকটা ডিজিটের সাম নির্ণয় করব। সাম যদি 9-এর কোনো মাল্টিপল হয় বা 9 হয় তাহলে সবসময় এটা 9 দিয়ে ভাগ যাবে, তারপরে রিমাইন্ডার থাকবে 0। তাহলে আমি আগে দেখে নিই এর সাম কী হচ্ছে। দেখো একটু যদি এখানে 9 আছে, 9কে উড়িয়ে দাও, এখানে 9 আছে উড়িয়ে দাও, 7 আর 2 9 আছে উড়িয়ে দাও, আর কোথায় 9 আছে? 3 আর 4 7 আর 2 9 আছে উড়িয়ে দাও, তাহলে বাকি পড়ে থাকছে কে? 8 আর 5, বাবা 8 আর 5 হচ্ছে 13, তার মানে 13 পড়ে থাকছে আলটিমেট এর কি? ডিজিটের সাম। কিন্তু 13 2 ডিজিট সংখ্যা, তার মানে কি আর একবার সাম করতে হবে, মানে 1 + 3 হচ্ছে 4, তাহলে 4 আমার পড়ে থাকছে, 4 আমার ডিজিটাল সাম পড়ে থাকছে। তাহলে যদি 9 হতো তাহলে আমি 9 দিয়ে পুরোপুরি ভাগ চলে যেত। যতক্ষণ না 9 হচ্ছে আমি কি বলতে পারি যে 4কে যদি 9 দিয়ে যদি 4কে ভাগ করি, 9 দিয়ে যদি 4কে ভাগ করি, রিমাইন্ডার কত পড়ে থাকবে? 4ই পড়ে থাকবে। তাহলে যতক্ষণ এটা 9 হচ্ছে ততক্ষণ কী হবে? যেটা আমার এখানে আছে, যেটা আমার এখানে বসে আছে ভদ্রলোক, সেই হবে আমার রিমাইন্ডার, তার মানে কি 4ই হয়ে যাবে আমার কারেক্ট রিমাইন্ডার, অপশান 1। ইজ ইট ক্লিয়ার? বললে হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এই ধরনের প্রশ্ন আমি কী করবো? ডিজিটাল সাম নির্ণয় করবো। ডিজিটাল সাম যদি কী হয়? 9 হয় তাহলে বলবো রিমাইন্ডার 0, যদি 9 না হয় তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি? না রিমাইন্ডার। ডাইরেক্ট দেখেই অ্যান্সার হবে, কোনো রকম ভাগ করার প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, দ্য অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেলস আর সাচ দ্যাট ওয়ান ইজ অ্যাভারেজ অফ আদার টু, দেন দ্য অ্যাঙ্গেলস আর। তার মানে কি? এই কথাটার মানে, এই যে লাইনটার মানে খুব ইম্পর্ট্যান্ট লাইন, দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল আর ইন সাচ দ্যাট, এমনভাবে অ্যাঙ্গেলগুলো আছে যে কোনো একটা হচ্ছে বাকি দুজনকার অ্যাভারেজ, যে কোনো একজন হচ্ছে বাকি দুজনকার অ্যাভারেজ। তাহলে এই কথাটার মানে হচ্ছে অ্যাঙ্গেলগুলো কিসে আছে না এরিথমেটিক প্রোগ্রেশন আছে। এরিথমেটিক প্রোগ্রেশনে তো এটাই হয় যে গ্যাপ সমান হয় দুটো সংখ্যার মধ্যে, 3টে সংখ্যা বা 4টে সংখ্যার মধ্যে। তাহলে গ্যাপ সমান হওয়া মানেই হচ্ছে কি যে মধ্যখানে যে বসে আছে বাবা সে হচ্ছে বাকিদের অ্যাভারেজ, ঠিক আছে? তার মানে অবভিয়াসলি এটা এরিথমেটিক প্রোগ্রেশন আছে, মানে গ্যাপ সমান আছে। দেখো এই যে অ্যাঙ্গেলগুলো এখানে 4টে অপশান দেওয়া হয়েছে, 1 2 3 4, এদের মধ্যে পাই হচ্ছে উপরে কমন, তাই পাই নিয়ে নাড়াঘাটা করে লাভ নেই। তাহলে দেখো 1 6 1 3 1 2, তুমি খালি দেখবে 1 6 1 3 1 2, তারপরে দেখবে 1 3 1 3 1 2, তারপরে দেখবে কি 1 6 1 3 1 4, তারপরে দেখবে 1 2 1 2 আর 1 3।
এবার তুমি দেখেই বলতে পারবে আচ্ছা এখানে গ্যাপ 0, এখানে তো একটা গ্যাপ আছে, তার মানে তো এই তো আনসার হতে পারেই না। এখানে একটা গ্যাপ 0 আর এখানে তো গ্যাপ আছে, তার মানে কি এটাও আনসার হতে পারে না। তার মানে দুটো অপশান এখান থেকে অমিট হয়ে গেল। এবার বাকি দেখো 1/6 মাইনাস 1/3, 1/6 মাইনাস 1/3 করলে কত হচ্ছে 3, ওপরে হচ্ছে 6 আর 18, মানে হচ্ছে এখানে হচ্ছে কত না, এখানেও হচ্ছে 1/6, এখানে হচ্ছে কত 1/6, আর 1/3 আর 1/3 মধ্যে ডিফারেন্স কত 1/2 মাইনাস 1/3 করলে এখানেও হয় 1/6। তার মানে দেখতে পাচ্ছি এখানেই হচ্ছে গ্যাপ সমান, তার মানে এটি হবে কারেক্ট আনসার, মানে অপশন 1। ঠিক আছে, এটা দেখতে চাও, দেখো এটাতে কি গ্যাপ সমান হবে না, গ্যাপ সমান হবে না। এখানে 3 4, এখানে 3 6, তাহলে গ্যাপ সমান হতে পারে না। ঠিক আছে, তার মানে অবশ্যই অপশন 1 হয়ে গেল কারেক্ট আনসার। দেখেই আনসার করতে পারবে যদি এই কনসেপ্টটা জানো যে মধ্যিখানের ভদ্রলোক হবে অ্যাভারেজ, বাকি দুজনকার, তার মানে হচ্ছে এখানে 3টে নাম্বার কিসে আছে না এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতিতে আছে, তার মানে মিডিলের গ্যাপগুলো কী হবে সমান হবে, এবং সেই গ্যাপই আমি সমান করে দিয়েছি। দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 16, লেট সি বি এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড পি বি অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু সি। আচ্ছা, খুব ভালো কথা। এটা একটি সার্কেল বলা হয়েছে, সেন্টার হচ্ছে এখানে ও, খুব ভালো কথা। পি বি এন এক্সটার্নাল পয়েন্ট, আচ্ছা পি একটা হচ্ছে বাইরের এক্সটার্নাল পয়েন্ট। লেট পি অ্যান্ড পিবি টু ট্যানজেন্ট, খুব ভালো কথা। পি এ আর পিবি হচ্ছে দুটো ট্যানজেন্ট, এই একটা পি এ আর এই হচ্ছে পিবি। ওকে, আর কি বলা হলো, A or B being points tangency. Okay. If P and PB are inclined to each other at an angle of 60 ডিগ্রি, আচ্ছা তার মানে এই কোণটির ভ্যালু বলা হলো 60 ডিগ্রি, নির্ণয় করতে হবে পি ও এ কত হবে। আচ্ছা পি ও আমাকে পি ও এ নির্ণয় করতে হবে। আচ্ছা পি ও এ এই কোণটির ভ্যালু নির্ণয় করতে গেলে আমাকে এটা জানতে হবে যে ও এ হচ্ছে এখানে রেডিয়াস। আমরা জানি কি এ পয়েন্টটা কোথায়, সার্কামফারেন্সের উপর আছে, আর ও হচ্ছে সেন্টার, তার মানে ও এ যেটা যোগ করে দিলে এটা কী হবে রেডিয়াস হবে। আর রেডিয়াস সবসময় কী করে ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করে, এখানে কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর যখনই ও পয়েন্টের সঙ্গে পি পয়েন্ট যোগ করব, মনে রাখবো যে এই এ পিবি কোণটি কী হবে না ও পি দ্বারা সমান দুভাগে ভাগ হবে, ওপি দ্বারা কী হবে সমান দুভাগে ভাগ হবে। তার মানে আলটিমেট আমি বলতে পারবো যে এই কোণটুকুর সঙ্গে এই কোণটুকু সমান হবে, তার আমি বলতে পারবো কি না এ পি ও এবং সমান হবে কি ও পিবি, এতে কোনো ডাউট নেই, এটা যেন মাথায় থাকে সবসময়। এটা কী করবে এদের বাইসেট করবে, তার মানে বলো এই কোণটি কত 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার ও এ পি এই ট্রায়াঙ্গেলে, ও এ পি এই ট্রায়াঙ্গেলে দেখতে পাচ্ছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এই কোণটি ভ্যালু 30 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি, তার মানে এই কোণটি ভ্যালু কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। তাহলে বোঝা গেল অপশান 2 হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার, কোনো ডাউট না রেখে একদম দেখেই প্রশ্নের আনসার হবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, 1 সেকেন্ড গাইজ। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে, অ্যাট প্রেজেন্ট এ ইজ 3 years as old as B, C is 5 years elder than B, the sum of ages of A, B, C is 75 years, the ratio of the ages of B 5 years ago to the age of the A 3 years from now. খুব ভালো কথা। তাহলে অ্যাট প্রেজেন্ট এ ইজ 3 years as old as B, তাহলে বর্তমানে দাঁড়িয়ে এ হচ্ছে কি না বি এর 3 গুণ, তাই তো 3 years as old as B, C is 5 years elder than B, C হচ্ছে বি এর থেকে কি না 5 বছরের বড়, C is 5 years elder than B. The sum of ages of ABC is 75 years. তাহলে এখান থেকে দেখো এই রিলেশন থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমি যদি বি এর ভ্যালু ধরে নিই এক্স, বি এর ভ্যালু যদি ধরে নিই এক্স, তাহলে সি এর ভ্যালু পেয়ে যাবো কত x+5, সি এর ভ্যালু কত পেয়ে গেলাম x+5। আর যেহেতু বি এর ভ্যালু এক্স, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 3x, এর ভ্যালু কত হয়ে গেল 3x। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ বি আর সি এর বর্তমান বয়সের সমষ্টি, সাম অফ দ্য এজেস অফ এবিসি কত বলা যায় 75 years। তাহলে এখান থেকে অনায়াসে বলতে পারি এর ভ্যালু কত পেয়েছি বাবা 3x, বি এর ভ্যালু কত ধরেছিলাম এক্স, সি এর ভ্যালু কত x+5, ব্যাস আর তো কিছু নেই, মুখে মুখেই আনসার হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3x + x 4x, এখানে হচ্ছে 5x + 5, মানে এখান থেকে দেখো 5 এদিকে চলে গেলে 70, তখন আলটিমেট 5x সমান কত হয়ে গেল 70, হ্যাঁ কি না। তাহলে এখান থেকে আমি বলতে পারি x সমান কত না x সমান হচ্ছে 14। তাহলে প্রত্যেকের বয়স আমি পেয়ে যাবো, আমাকে নির্ণয় করতে হবে দ্য রেশিও অফ দ্য এজ অফ বি 5 years ago। তাহলে আজকে বিয়ের বয়স হচ্ছে 14, 5 বছর আগে কত বয়স হচ্ছে, তাহলে এরাই তো বিয়ের বয়স, তাহলে 5 বছর আগের বয়স কত হবে না 5 years ago কত হবে 14 - 5, দ্যাট ইজ কত 9। আর কি বলা হয়েছে অ্যান্ড 3 কী বলা হয়েছে 5 years ago টু দ্য এজ অফ এ 3 years from now, তাহলে এর বয়স কত 3x, তাহলে এর বয়স হচ্ছে কত 42, এবং তার সঙ্গে কী করতে হবে 3 যোগ করতে হবে, 3 years from now বলেছে, মানে কত 45। তাহলে কি 9:45, আর 9:45 মানে হচ্ছে কত 1:5 হয়ে যাবে আমার কারেক্ট আনসার, তাই তো। এদের রেশিও নির্ণয় করতে হবে, মাঝখানে 45, তো 1:5 কোথায় আছে অপশান 4। নেক্সট প্রশ্ন চলে যাই।
আচ্ছা, নেক্সট প্রশ্ন এটা বলা হয়েছে, খুব একটি দারুণ প্রশ্ন। দ্য মান্থলি ওয়েজেস অফ থ্রি মেস ওয়ার্কার্স রাহুল, সুনীল অ্যান্ড বিপিন অফ এ বয়েজ হোস্টেল ফর 3 months আর গিভেন ইন দ্য ফলোয়িং টেবিল। স্টাডি দ্য টেবিল কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। আচ্ছা, এখানে এই টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছি অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বরের এখানে মান্থলি ওয়েজেস দেওয়া আছে। কার কার? রাহুল, সুনীল, বিপিনের। আচ্ছা, এত কিছু পড়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাই। নভেম্বর, দ্য ওয়েজেস অফ সুনীল ইজ হোয়াট পার্সেন্টেজ অফ ওয়েজেস অফ রাহুল? ঠিক আছে, তাহলে মান্থলি আমার এখানে গল্প দিয়েছে। নভেম্বর মাসের জিজ্ঞাসা করা হয়েছে, কার কার মধ্যে তুলনা করা হয়েছে? সুনীল আর রাহুল। এই রাহুল আর সুনীল, বিপিনকে আমার দেখার দরকারই নেই, শুধু মান্থ আমি নভেম্বরে স্ট্রিক্ট থাকবো। এই দুজনের মধ্যে গল্প বলা হয়েছে। এবার কি বলা হয়েছে? কার সঙ্গে কার তুলনা হচ্ছে? দ্য ওয়েজেস অফ সুনীল ইজ হোয়াট পার্সেন্টেজ অফ রাহুল। ঠিক আছে, তাহলে অফ বাই ইজ হয়, সবসময় মনে রাখবো অফ বাই ইজ, এটা হচ্ছে গল্প মনে রাখবো। অফের পাশে যে লেখা আছে সে উপরে থাকবে, আর ইজ যার পাশে লেখা আছে সে নিচে থাকবে। তাহলে অফ কার লেখা আছে? অফ সুনীল, তার মানে 105 হয়ে গেল উপরে, আর নিচে কে আছে? রাহুল, 115। তাহলে এদের মধ্যে আমাকে রেশিও নির্ণয় করতে হবে। 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 21, আর এখানে হচ্ছে কত? 23। তাহলে 21/23 ইন্টু 100, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল গল্প। এবার এই পার্সেন্টেজ নির্ণয় করার সময় তুমি কি 21কে দিয়ে 2100 করবে, বাই 23 করবে? না, এত কিছু করার দরকার নেই। দেখো, ভাবো 21কে কি লিখতে পারি? 23 - 2 বাই 23 ইন্টু 100। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, একদম ঠিক। আর 23/23 মানে এখানে আলটিমেট 1, তার মানে কত? 100%। আর মাইনাস 2/23 বা 200/23%। তাহলে 200/23, এখানে এইটুকু জায়গা যদি আমি নির্ণয় করতে পারি তাহলেই গল্প শেষ। 23 কতবার যাচ্ছে? 200-র মধ্যে আমি দেখতে পাচ্ছি 8বার পুরোপুরি যাচ্ছে, 9বার কিন্তু যাচ্ছে না। দেখো, 9 3 7 7 2, 9 2 18 2 20, তার মানে কি 207 হয়ে যাচ্ছে, তার মানে কি 200 ছাড়িয়ে ক্রস করে যাচ্ছে, মানে 8বার পুরোপুরি যাচ্ছে। আর 100 থেকে 8 বিয়োগ করলে 92 হয়, 8 পয়েন্ট সামথিং বিয়োগ করলে কত হয়? 91 পয়েন্ট সামথিং, 91 পয়েন্ট সামথিং। আর 91 পয়েন্ট সামথিং একমাত্র অপশান 4ই আছে। পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, এই পুরো সেটটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের সেট। অ্যাপ্রক্সিমেশন দিয়ে পুরো সেটটার হালুয়া করে দেওয়া যায় একদম, দেখি। ঠিক আছে, তাহলে যেভাবে বলছি সেই প্রসেসগুলোকে ফলো করো, সেই প্রসেসগুলো অ্যাপ্লাই করো। এখানে কোনো শর্ট ট্রিক্স নেই, কোনো রকম কোনো কী বলবো, কোনো জাদু নেই এখানে। ঠিক আছে, আর জাদুতে আমি বিশ্বাস করি না, ক্যালকুলেশনে বিশ্বাস করি। ক্যালকুলেশন করবো, প্রশ্নের আনসার আসবে, ঠিকঠাক আনসার বেরোবে, মাথায় কোনো হেডেক থাকবে না। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। ইফ এক্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ওয়াই, এই কথাটার মানে কি? এক্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ওয়াই, এর মানে হচ্ছে এক্স ভ্যারিজ 1/y। এই কথাটা মাথায় রাখতে হবে, এটা ছোটোবেলায় শিখেছিলাম, মনে আছে? এক্স ভ্যারিজ ওয়াই এর মানে হচ্ছে এক্স ভ্যারিজ ওয়াই, এই কথার মানে হচ্ছে এটা। আর এক্স ভ্যারিজ ইনভার্সলি ওয়াই, দ্যাট মিনস এক্স ভ্যারিজ 1/y। ঠিক আছে, আর এখানে যদি এই ভ্যারিয়েশন সাইনটা তুলে আমাকে ইকুয়াল সাইন লিখতে হয়, আমাকে কী করতে হয়? একটি কনস্ট্যান্ট আনতে হয়, তাহলে এক্স সমান k/y। সিমিলারলি এখানে যদি লিখতাম তাহলে কী করতাম? এক্স সমান k/y। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স এদের মধ্যে, এর কোনো কাজ নেই, এটা মানে বলে রাখলাম। তাহলে এক্স ইজ ইকাল টু k/y বলা হয়েছে। ওয়াই বলা হয়েছে কি? হ্যাঁ, বলা হচ্ছে এক্স সমান 2 ওয়েন ওয়াই সমান 6। আচ্ছা, এই লাইনটার দেওয়া হয়েছে কারণ হচ্ছে কে এর মান নির্ণয় করার জন্য। এক্স সমান যখন 2 তখন ওয়াই সমান 6, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কে ইজ ইকাল টু কি না XY। আর XY মানে হচ্ছে কত? 2 আর 6 গুণফল কত? 12। তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম 12। আমার নির্ণয় করতে হবে ভ্যালু অফ ওয়াই ওয়েন এক্স সমান 3। তাহলে আমাকে ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে যখন এক্স সমান 3 বলা আছে। তাহলে এবার বলো, কে এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, তাহলে 12 সমান কি লিখবো? এক্সের ভ্যালু কত আমার নির্ণয় করতে হবে? এক্স ভ্যালু 3 বলা আছে, আমাকে ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে। বলো কত হবে? 4 হবে, অপশান 3। তাহলে বোঝা গেল। তাহলে আমি কে এর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমি এই প্রথম ফার্স্ট লাইনটির সাহায্য নিয়েছি। ঠিক আছে, ফার্স্ট ডেটার, এবং তারপরে যে আনসার নির্ণয় করতে বলেছে সেটা কে এর উপর বেস করে নির্ণয় করতে বলেছে। কে এর ভ্যালু আমার জানা হয়ে গেছে 12, XY এর মধ্যে আমার জানা আছে এক্সের ভ্যালু, ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ইফ সাম 5000 ইজ টেকেন অ্যাট এ সিম্পল রেট অফ ইন্টারেস্ট অফ 15% per annum for 3 years and another sum of 8000 is taken at a simple interest of 12% per annum for 4 years, the positive difference of the interest paid. খুব ভালো কথা। তাহলে দেখো, এখানে আলটিমেট যে গল্পটা আছে সেই গল্পের মধ্যে আমাকে ডিফারেন্স নির্ণয় করতে হবে। তাহলে এই ডিফারেন্স নির্ণয়টাও কিন্তু আমি কিসিয়ে করব? শুধুমাত্র ইউনিট ডিজিট দিয়ে পাবো, শুধুমাত্র ইউনিট ডিজিট দিয়ে। এই জিনিসটা দেখেই মাথায় ঢুকিয়ে নাও যে যখন 4টে অপশানে ইউনিট ডিজিট আলাদা আলাদা, তখন আমি ইউনিট ডিজিট দিয়েই কাজ সারবো, কোনো অসুবিধা নেই। প্রথমে দেখো 5000 টাকা ধার নেওয়া হয়েছে। ঠিক আছে, সিম্পল রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে? 15%, 3 বছরের জন্য। তাহলে দেখো 3 × 15% ইন্টু 5000, এটা হচ্ছে কি? সিম্পল ইন্টারেস্ট। কত বছরের? 3 বছরের। এখানে পার্সেন্টেজ সাইন অমিট হলে এখানে দুটো শূন্য কী হয়ে যায়?
চলে যায়। তার মানে আলটিমেট পড়ে রইল কি 50 ইন্টু 45, এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট প্রথম টাকার জন্য, মানে 5,000 টাকার জন্য সিম্পল ইন্টারেস্ট দিতে হচ্ছে। অ্যানাদার সাম 8,000 ইজ টেকেন অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট রেট অফ 12% পার অ্যানাম 4 ইয়ার্স। তাহলে 4, 12 আর এখানে দুটো শূন্য, পার্সেন্টেজ সাইন উঠে গেল, দুটো শূন্য কী হয়ে গেলো, অমিট হয়ে গেল। তাহলে 80 ইন্টু কত এখানে বাবা, 48, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি যে এই ভদ্রলোক 80 ইন্টু 48 কি 50 ইন্টু 45-এর থেকে বড়, তার মানে -50 ইন্টু 45 করলেই আমার কারেক্ট আনসার পেয়ে যাবো, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। আর আমি দেখতে পাচ্ছি বাবা এখানেও শূন্য আছে আর এখানেও শূন্য আছে, তার মানে ইউনিট ডিজিট অবশ্যই শূন্য হবে। আর এই 4টে অপশনের মধ্যে ইউনিট ডিজিট শূন্য একমাত্র অপশান 2ই আছে, অপশান 2 হয়ে যাবে কারেক্ট আনসার, হ্যাঁ কি না বলো। বলো কেমন লাগলো, কোনো রকম কোনো কি এখানে আমাকে যোগ বিয়োগ গুণভাগ করতে হলো, করার তো কোনো দরকার নেই, হ্যাঁ কি না। চলো পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 21 কী বলা হয়েছে, বরুণ অ্যান্ড সন্দীপ স্টার্টেড ফর এ কার রেস ফ্রম দ্য সেম পয়েন্ট ইন দ্য সেম ডাইরেকশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অন এ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 1635 মিটার। তাহলে 1635 মিটারের সার্কুলার ট্র্যাক, সেখানে বরুণ আর সন্দীপ কী করছে, সেম ডাইরেকশনে কী করছে না কার রেস করছে। প্রত্যেকের দুজনের ইন্ডিভিজুয়াল কী বলা হয়েছে, স্পিড বলা হয়েছে। তাহলে বলা হয়েছে লাস্ট লাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আফটার হাউ মাচ টাইম উইল দে মিট এগেইন ফর দ্য ফার্স্ট টাইম। এখানে মিট এগেইন বলা হয়েছে কিন্তু ফার্স্ট টাইম, এটা মাথায় রাখবো। ফার্স্ট টাইম এগেন মানে হচ্ছে তারা একসঙ্গে যাত্রা শুরু করার পর কখন প্রথমবার দেখা করবে। কনসেপ্ট আমি বলে দিয়েছিলাম, যারা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে ক্লাস দেখোনি তারা দেখে নাও, সেখানে কনসেপ্ট কী বলা ছিল, যখনই ফার্স্ট টাইমে গল্প থাকে তখন ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। আর ডিস্টেন্স হচ্ছে কি সার্কুলার ট্র্যাকের লেন্থ, দ্যাট ইজ 1635। আর রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো, এদের স্পিড ডিফারেন্স, কারণ তারা একই দিকে যাত্রা করছে, সেম ডাইরেকশনে। স্পিড ডিফারেন্স কত, 108, আর 90-এর ডিফারেন্স হচ্ছে কত, 18। আর 18 এখানে কিলোমিটার পার আওয়ার আছে, এখানে মিটার আছে, তার মানে এখানে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। 5-এর 18 দ্বিগুণ করবো, আমরা জানি 18 আর 18 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে নিচে 5। তাহলে 5 আর 1635 কাটাকুটি করলে কত হচ্ছে, 5 3 15, তারপর 13, 5 2 10 আর 5 7 35, তাই 327 অপশান 3 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার বলবে, হ্যাঁ জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। পাইপ M, N and S can fill a tank of 25, 50 and 100 minutes respectively. Initially pipe N and S are kept open for 10 minutes and then pipe N is shut while pipe M is opened. খুব ভালো কথা। তাহলে M, N, S can fill a tank 25, 50 আর 100। সময় দেখি আমার মাথায় এটাই দেখতে হবে যে টোটাল ওয়ার্ক নির্ণয় করো, আর কি করো না এফিসিয়েন্সি নির্ণয় করো। তাহলে 25, 50 আর 100 এদের টোটাল এলসিএম কত না 100, আর এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, ঠিক আছে যা বলবে। তাহলে এই 100 ইউনিট জল ভর্তি করছে 25-এ এম, তার মানে এফিসিয়েন্সি কত 4। আর এন ভদ্রলোক কত সময় করছে 50, মানে এফিসিয়েন্সি কত 2। আর এস ভদ্রলোক করছে কত সময় না 100 মিনিটে, মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 1। সব থেকে লেজি মানুষ। এবার কী বলা হলো, 1 সেকেন্ড গাইজ। আচ্ছা এবার কী বলা হলো, দেখো এবার কী বলা হচ্ছে, আচ্ছা এটা পরে করছি, চল 22-এ চলে গিয়ে এসছি। কোশ্চেন নাম্বার 22-তে কী বলা হয়েছে, পাইপ M, N and S ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 25, 50 and 100 মিনিটস। খুব ভালো কথা। তাহলে M, N আর S এই তিনটে পাইপ কাজ করছে, তাই ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া হয়েছে কত না 25, 50 আর 100। তাহলে এই ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএমই হবে কি টোটাল ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের মেন কনসেপ্ট। আর 25, 50, 100 এলসিএম কত 100। তাহলে এই 100 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, বা 100 হচ্ছে আমার কি টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক। ওকে, তাহলে এবার যদি 100কে আমি এম এর টাইম দিয়ে ভাগ করি তাহলে কী হবে, এম এর এফিসিয়েন্সি পাবো। তাহলে 100/25 দ্যাট ইজ 4 হয়ে যাবে এম এর এফিসিয়েন্সি। 100/50 দ্যাট ইজ 2 হয়ে যাবে এন এর এফিসিয়েন্সি। আর 100 দ্যাট ইজ 1 হয়ে যাবে আমার এস এর এফিসিয়েন্সি। তাহলে এম, এন আর এস এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার কী বলা হলো, ইনিশিয়ালি পাইপ N and S আর কেপ্ট ওপেন ফর 10 মিনিটস। খুব ভালো কথা। N আর এসকে 10 মিনিট কী করা হয়েছে, চালু রাখা হয়েছে। তাহলে শুধু N আর S কাজ করছে কত মিনিট না 10 মিনিট, এটা মাথায় রাখবো। তাহলে এটা 10 মিনিটে টোটাল কত ইউনিট কাজ করবে, তাহলে এটা 2 + 1 3 ইউনিট কাজ করে কতক্ষণে না ঠিক 1 মিনিটে, হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে 1 মিনিটে এই 3 ইউনিট কাজ করে 10 মিনিটে কত ইউনিট কাজ করবে না 3 × 10 দ্যাট ইজ 30 ইউনিট কাজ অলরেডি সেটা করে ফেলেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হলো, তাহলে রিমেনিং ওয়ার্ক আমি পেলাম কি না 100 - 30 দ্যাট ইজ 70 ইউনিট ওয়ার্ক এখনও বাকি আছে। এবার কি দেখা গেল না দেন পাইপ N ইজ শাট অ্যান্ড ওয়াইল পাইপ M ইজ ওপেন। তারপরে কী করা হলো না এনকে বন্ধ করে দেওয়া হলো, এবার এমকে চালু করে দেওয়া হলো। তাহলে এখন M আর S কাজ করছে, এখন কারা কাজ করছে M আর S। আর M আর S এর এফিসিয়েন্সি কত 4 + 1 5, টোটাল 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ হচ্ছে এবার। ওকে, এবার কি দেখা গেল যে পাইপ S ইজ ক্লোজ 15 মিনিটস বিফোর দ্য ট্যাঙ্ক ওভারফ্লোস। এই লাইনটা যখনই থাকবে
এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এই অঙ্কটা কীরকম থাকবে যে এক্স বা ওয়াই একজন কাজ করছিল, সে কাজ শেষ হওয়া 10 দিন আগে বা 15 দিন আগে বা 20 দিন আগে চলে গেল। তো যখনই এই ধরনের প্রশ্ন থাকবে এতদিন আগে চলে গেছে, তখন আমি জানি না যে এর মধ্যেখানে কতদিন কাজ হয়েছে, তখন আমি কী করবো, যে চলে গেছে তাকে যেতে দেবো না, তাকে কী করবো না কাজ করাবো। যদি সে কাজ করে তাহলে সে কী হবে, সে কাজ করলে টোটাল যে তার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি নিয়ে যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণ কাজ কী হবে টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড হয়, মানে টোটাল ওয়ার্কটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো রিমেনিং ওয়ার্ক ছিল আমার 70। এবার এই 15 দিন যদি আমি এসকে কাজ করাই, সে তার এফিসিয়েন্সি মানে এক এফিসিয়েন্সি নিয়ে 15 দিন কাজ করবে, তার মানে 15 ইউনিট কাজ আরও বেশি হবে, ব্যাস গল্প শেষ। তার মানে যে কাজটা 70 ইউনিটের করার কথা ছিল সেটা এখন 85 ইউনিট হয়ে গেল। কত ইউনিট? 85 ইউনিট। তাহলে এই 85 ইউনিট ওয়ার্ক কে করেছে না এম আর এস একত্রে করেছে, এম আর এস একত্রে করেছে। কত ইউনিট, কত এফিসিয়েন্সি নিয়ে না 5 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে কত টাইম লেগেছে না 85/5 অ্যান্ড দ্যাট ইজ 17 মিনিট। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে হাউ মাচ টাইম উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক ইফ দ্য 3 পাইপ ওয়ার্ক ইন দিস প্যাটার্ন? তাহলে এই প্যাটার্নে কাজ করলে টোটাল ট্যাঙ্কটি ভর্তি কত সময় লেগেছে? তাহলে 17 মিনিট এখানে দেখতে পাচ্ছি টাইম, আর এখানে প্রথমে 10 মিনিট এন আর এস কাজ করছিল। তাহলে টোটাল টাইম কত লাগলো? টোটাল টাইম লাগলো আমার 17 + 10 অ্যান্ড দ্যাট ইজ 27 মিনিট। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এবার চলে যাই নেক্সট প্রশ্নে। কোশ্চেনে কী বলা হয়েছে? সিম্পলিফাই দ্য ফলোইং। আমি সিম্পলিফিকেশন করতে হবে। আর সিম্পলিফিকেশন মানে কি? বদমাশ রুল, কোনো রকম কোনো কথা না ভেবে। এই রুলের কথা সবাই জানে যে ব্র্যাকেটের কাজ, এখানে ব্র্যাকেট নেই, অফের কাজ তারপরে অফও নেই। তাহলে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবস্ট্রাকশন, এই চারজনের কথা আগে ভাববো। তাহলে ডিভিশন সবার আগে। তাহলে ডিভিশন দেখতে পাচ্ছি এখানে একটি জায়গায় আছে, সেটা হচ্ছে 21 - 4.9 ভাজিতক 7। তাহলে 4.9 ভাজিতক 7 মানে হচ্ছে 0.7। তাহলে 21 - 0.7, 0 একটা পাশে লিখে রাখো। প্লাস এবার দেখো গুণের কাছে তারপরে করবো। তাহলে 3.9 আর 0.4, তাহলে 4 আর 39 কত হচ্ছে না তোমার হচ্ছে 160 মাইনাস কত 4 মানে 156, মানে 15.6 সরি 1.56। কারণ হচ্ছে কি এখানে দশমিক, এখানে এক ঘর পর, এখানে এক ঘর পর, আর এখানে তারপরে দেখছি 0.90। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে। আর 21 থেকে 0.70 বিয়োগ করলে কত পাবো না 20.30। ইজ নট ইট? ব্যাস 1.56 আর প্লাস 0.90। এরপরে আর যোগ করতে হবে না। দেখো ইউনিট ডিজিট দেখো, এখানে 0, এখানে 6 আর এখানে 0। তাহলে 0 + 6 + 0, তার মানে ইউনিট ডিজিট কত হবে? 6 হবে। একমাত্র অপশন 4ই দেখতে পাচ্ছি 6 ইউনিট ডিজিট আছে। পুরো প্যাটার্নটা, এই পুরো যে প্রশ্নের সেটটা, ম্যাক্সিমাম প্রশ্ন আমি এখানে ইউনিট ডিজিট দিয়ে সলভ করে দিলাম। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ বা অর্ধেক জায়গায় করিয়ে নিই। ওকে, তো এগুলো ভাববে, এগুলো কিন্তু পরীক্ষায় সময় বাঁচাবে এবং এগুলোই তোমাকে পরীক্ষা ক্র্যাক করতে সাহায্য করবে এবং বাকিদের থেকে তোমার কী করবে না আগে এগিয়ে রাখবে। নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 24। কী বলা হয়েছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল স্টুডেন্টস, দাগ লেগে আছে কি একটা, চলো মুছে দাও। কী বলা হচ্ছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল স্টুডেন্টস এনরোল্ড ইন দ্য ইনস্টিটিউট বি ইন 2019, 20 অ্যান্ড 22? তাহলে যখন এই ধরনের প্রশ্ন দেবো ওপরে কিছু পড়ার কিছু দরকার নেই। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ এ আর বি হচ্ছে কি দুটো আলাদা কালার দেওয়া হয়েছে। তাহলে আমাকে এখানে আগে বি দেখতে হবে। বি কোন কোন ইয়ারে? 19, 20 আর 22। তা 19 মানে হচ্ছে 350, 20 মানে হচ্ছে 375, আর 22 মানে হচ্ছে কত? 22 মানে হচ্ছে 200। ওকে, তার মানে 200 + 300 500, আর 3 হচ্ছে 200 + 300 500 800। ওকে, আর 800 এখানে দেখতে পাচ্ছি 50 আর 75 মানে হচ্ছে 125, মানে 925। তাহলে 925-এর সঙ্গে কার রেশিও দেখতে পাচ্ছি? দ্যাট অফ দ্য টোটাল স্টুডেন্ট এনরোল্ড ইনস্টিটিউট এ ইন 18, 20 আর 2021। তাহলে 18 মানে হচ্ছে 150, 20 মানে হচ্ছে 250, আর হচ্ছে 20 হচ্ছে 300, আর 21 হচ্ছে 250। তাহলে 150, 250, 400, তাহলে 700। তাহলে এই হচ্ছে আমার গল্প। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 700 আছে, মানে 14 7-এর গল্প আছে, তার মানে 28 37 আর 28 আর 11 এটা কখনোই আনসার হতে পারে না। বাট এখানে একটা সমস্যা আছে, 11 আর 20 আছে। এখানে দেখতে পাচ্ছি 9 বার 14 আর 2 16, তার মানে 9 আর 14, 14 থেকে 2 ভাগ করলে 12, তার মানে 11 দিয়ে এটাও ভাগ যায় না। তার মানে 11 তো এখানে লুকিয়ে নেই, তার মানে একমাত্র 37 লুকিয়ে আছে। অপশন 1 হবে কারেক্ট আনসার, ভাগ করার দরকার নেই, তবু করে ফেলো। দেখো 5 দিয়ে গুটি করলে 5 আর 90, আর এখানে হচ্ছে 25, মানে 185, আর এখানে হচ্ছে 140। ওকে, 5 দিয়ে রাখবা যাচ্ছে, 5 3 15, 5 7 35, আর এখানে হচ্ছে কত না 5 28 140। ওকে, তাহলে 37 × 28, সরি 37:28, অপশন 1 হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 25, দ্য লাস্ট কোশ্চেন। আচ্ছা, খুবই একটু অসাধারণ এবং ফেমাস প্রশ্ন এই প্রশ্নটি। দেখো এই প্রশ্নটা ওয়েটেড অ্যাভারেজ দিয়েও করা সম্ভব, এই প্রশ্নটা নর্মালিও করা সম্ভব। ঠিক আছে, নর্মালভাবে ভাববো আগে, তারপরে দেখবে ফার্স্ট আমি যেমন যেটা দেখতে বলেছি সবসময় পরীক্ষায়, সেটা হচ্ছে 4টে অপশন। 4টে অপশনের দিকে চোখ তোমার সবসময় প্রথমে যাবে। 4টে অপশনের প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা, 4 3 5 2, তার মানে ইউনিট ডিজিট দিয়ে অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, বাকি কিছু ভাবার দরকার নেই। দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য সিটি ফর দ্য ফার্স্ট 16 days অফ জানুয়ারি ইজ 22 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জানুয়ারি মান্থে কটা দিন আছে? 31, এটা অবশ্যই মাথায় রাখবো। 31 দিন আছে জানুয়ারি মাস, তার মধ্যে প্রথম 16 দিন, ফার্স্ট 16 days।
প্রথম 16 দিনের অ্যাভারেজ হচ্ছে 22 ডিগ্রি, খুব ভালো কথা। অ্যান্ড দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য লাস্ট 16 ডেজ, আচ্ছা লাস্ট 16 দিনের অ্যাভারেজ টেম্পারেচার কত? লাস্ট 16 দিনের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে কত না 26। ওকে, তাহলে ইফ দ্য অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য এন্টায়ার মান্থ, মানে 31 দিনের অ্যাভারেজ টেম্পারেচার কত বলো? 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কী বলেছে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য 16th ডে, তাহলে 16তম দিনের টেম্পারেচার কত ছিল? তাহলে দেখো ফার্স্ট 16 আর লাস্ট 16, ফার্স্ট 16 আর লাস্ট 16-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি টোটালি যেখানে করি তাহলে 32 দিন হয়ে যাচ্ছে। আচ্ছা তো 31 দিন, তার মানে একদিন এক্সট্রা নেওয়া হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আমার এই 16তম দিন। ব্যাপারটা কীরকম হচ্ছে ব্যাপার বুঝে দেখো, এটা হচ্ছে 1 2 3 এরকম করে 16 দিন, ঠিক আছে? তারপরে আবার 16 17 এরম করে আবার হচ্ছে 31তম দিন। তাহলে এরমভাবে যোগ করলে তবেই কিন্তু এখানে 16 আর এখানে 16, টোটাল 32 দিনের গল্প হয়। বোঝা গেল? তাহলে এখানে 16 আর এখানে 16, টোটাল 32 দিনের গল্প। তার মানে দেখো এই 16তম দিনটা আমি দুবার নিয়েছি, 16তম দিনটা আমি কী নিয়েছি? দুবার নিয়েছি। তাহলে ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, জলের মতো পরিষ্কার, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে এটা যদি নিয়ে থাকি তাহলে আমার গল্পটা কী হবে? তাহলে এখানে 16 × 22 করলে আমি কী পাবো? টোটাল 16 দিনের, প্রথম 16 দিনের কী পাবো? টোটাল টেম্পারেচার। তার মানে 6 × 12, তার মানে ইউনিট ডিজিট কত হবে? 2 হবে। আর এখানে 16 × 26, তার মানে এখানে ইউনিট ডিজিট কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে আমি যদি 32 দিনের টোটাল সাম করি তার ইউনিট ডিজিট কত হবে? 8 হবে। তার ইউনিট ডিজিট কত হবে? 8 হবে। তাহলে এবার দেখো এই যে আমি 8 ইউনিট ডিজিট পেলাম, মানে এই যে টোটাল 16 + 16 32 দিনের টোটাল টেম্পারেচার পেলাম, তার ইউনিট ডিজিট কত? 8। তাহলে 32 দিনের টোটাল টেম্পারেচার থেকে যদি 31 দিনের টেম্পারেচার আমি বিয়োগ করে দিই তাহলেই 16 ডেজের আমি কী পাবো? টেম্পারেচার পেয়ে যাবো। তাহলে 16th টেম্পারেচার কত হবে না এই 8, পাশে কিছু একটা আছে, আর এই 31 দিনের টোটাল টেম্পারেচার কত হবে? এখানে 1 আছে আর এখানে 4 আছে, তাহলে ইউনিট ডিজিট কত হবে? গুণ করলে 4 হবে। তাহলে 8 - 4 করলে কত হবে? ইউনিট ডিজিট 4 হবে। ইউনিট ডিজিট 4 একমাত্র অপশন এতেই আছে, 24 ডিগ্রি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, কোনো রকম গুণ বিয়োগ যোগ ভাগ করার দরকার নেই। ওয়েটেড অ্যাভারেজ দিয়ে ওই প্রশ্নটা সলভ করা সম্ভব, সেটা আমি তোমাদের পরের দিন বলবো। ওকে, বা যদি এই ধরনের প্রশ্ন আবার আসে তখন বলবো, বা কোনো শর্টসের মাধ্যমে বলে দেবো। এখন আর এই ভিডিওটাকে লেন্দি করছি না, কারণ এই যে প্রসেসটা শেখালাম সেটা তোমাদের হজম করতে একটু টাইম লাগবে। ঠিক আছে, ইউনিট ডিজিটের গল্প। তাহলে এই ছিল আমার 25টা প্রশ্নের সলভ। ঠিক আছে, যারা এই চ্যানেলটা ফলো করছো, যারা আমার এই ধরনের মেথডগুলো ফলো করছো, তারা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের, আর অনেক বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেই না। চলো টাটা, পরের দিন আবার শিফট 3 নিয়ে আলোচনা হবে। ওকে।